দাদা, বিএসএফকে আজকে ডাইরেক্ট টার্গেট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন বিএসএফ ভয় দেখালেই ডায়েরি করবে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সংবিধানের শপথ দিয়েছেন, যার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে, ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর থেকে নির্বাচনে জিতছেন, এতবার সংসদে এসেছেন, তার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী হয়ে যদি দেশের নিরাপত্তা রক্ষীদের উপরে আক্রমণের কথা বলেন, তাহলে তার সঙ্গে আর শাহজাহানের তফাৎ কোথায় থাকবে? আজকে মুখ্যমন্ত্রীর এ ধরনের প্ররোচনামূলক বক্তব্যের কারণেই শাহজাহান বাহিনী ইডি অফিসারের মাথা ফাটাতে পেরেছিল। আসলে এটা তৃণমূলের এজেন্ডা। তৃণমূল পশ্চিমবঙ্গকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ভাবতে শুরু করেছে। এটাই সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে রাজনৈতিক দলটা গত 2 বছর ধরে বললেন মোদির একমাত্র বিকল্প মুখ হচ্ছে মমতা, কারণ উনি টেস্টেড, উনি মোদির চ্যালেঞ্জকে গ্রহণ করে 2021 সালে তাকে হারিয়ে দিয়েছেন, বহিরাগতকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। তো আজকে উনি এটা বলছেন না কেন যে আগামী দিনে উনি তো কয়েক মাসের মধ্যেই প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন, ওনার অর্থমন্ত্রী কে হবে, ক্যাবিনেটে কারা কারা থাকবে, নীতি কী হবে? এভাবে উনি নির্বাচন লড়ছেন তো মনে হচ্ছে এটা পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন না, পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। পঞ্চায়েতের তার ভাষণ আর লোকসভায় মুখ্যমন্ত্রীর ভাষণ, আপনারা দেখবেন দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। সমিতি, একটা অন্য প্রশ্ন আছে। আমরা দেখেছি দিলীপ ঘোষ আপনাদের প্রার্থী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে একটা মন্তব্য করেছিলেন, যার জন্য আপনার দল তাকে শোকজও করেছিল। আমরা দেখছি যে লকেট চট্টোপাধ্যায় আপনাদের দলের প্রার্থী, তার সম্বন্ধে তৃণমূল কংগ্রেসের অসিত মজুমদার একটি মন্তব্য করেছেন। দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্পর্কে যে বক্তব্যটি রেখেছিলেন তার জন্য দল দিলীপ ঘোষকে জানিয়েছে, নির্বাচন কমিশন জানিয়েছে। নির্বাচন কমিশনকেও আমরা বলবো একটু চোখ কান ভালোভাবে খোলা রাখুন। শুধু গিয়ে কেউ চিঠি লিখে দিল, তিনি দিলীপ ঘোষকে সতর্ক করলেন, নাড্ডাজিকে চিঠি লিখে দিলেন, এর বাইরেও নির্বাচন কমিশনের কিছু কাজ আছে। প্রকাশ্যে খুন করতে বলছে কেন্দ্রীয় মন্ত্রীকে, কি করছে নির্বাচন কমিশন? প্রকাশ্যে দাঁড়িয়ে এক মহিলাদের বিরুদ্ধে এ ধরনের বিবৃতি দিচ্ছে, লকেট সম্পর্কে যে কথা বলেছে, কোনো সুস্থ স্বাভাবিক সভ্য সমাজে এই উক্তি করা যায়? নির্বাচন কমিশন কি করে কোনো সুমোটো ব্যবস্থা নিয়েছে? দিলীপ ঘোষের ব্যাপারে তো আগে থেকেই যেন পেন হাতে নিয়ে বসেছিল, একদম মানে নাড্ডাজি পর্যন্ত চলে গেল নির্বাচন কমিশন। আর এত কিছু ঘটনা ঘটছে, রোজ খুনের হুমকি চলছে, একটা নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিয়েছে? আজকে যে উক্তি করেছে লকেট চ্যাটার্জি সম্পর্কে, এর উত্তর পশ্চিমবঙ্গের মহিলারা দেবে। দাদা, মুখ্যমন্ত্রী আজকে তিনি নিজেকে মুখ হিসেবে সামনে নিয়ে এসেছেন যে আমার মুখ দেখে ভোট দিন। আর তিনি আরেকটা কথা বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় বা যারা দুর্নীতি করেছে তাদের দায় কেন আমার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। উনি তো পার্থ চট্টোপাধ্যায়কে বললেন চক্রান্ত করে আটকে রাখা হয়েছে। তৃণমূল কখন কি বলে, আসলে চাপে সব গন্ডগোল হয়ে যাচ্ছে। একে প্রচণ্ড গরম পড়েছে কলকাতায়, তারপরে যেটা হচ্ছে যে পরাজয় এর আতঙ্ক এবং হতাশা দেখে এ ধরনের বিবৃতি রাখছে। উনিই তো বলেছেন যে অনুব্রত ভালো ছিল, অনুব্রতকে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, কোনো কারণ ছাড়া পার্থকে জেলে আটকে রাখা হয়েছে। এগুলো তো ওনারই বক্তব্য। আজকে ক্যাবিনেটে তিনি কেন দায়িত্ব নেবেন না? ফিরহাদ হাকিমকে প্রশ্ন করুন। যেদিন পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে অভিযোগ আছে, সেদিন ফিরহাদ হাকিম বলেছিলেন যদি কোনো ভুল হয়ে থাকে সে ভুল আমাদের সবার, এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, ক্যাবিনেট ডিসিশন। আজকে সব মানে মাছরাঙা মাছ খাওয়ার মতো গল্প তো, মাছ খায় যে সব পাখি দেয়, আর একমাত্র পার্থ চট্টোপাধ্যায় দোষী। পার্থ চট্টোপাধ্যায় অনুমোদন ছাড়া, অনুপ্রেরণা ছাড়া, আশীর্বাদ ছাড়া এই 10 বছর লুট চালিয়ে গেছে। জ্যোতিপ্রিয় মল্লিক এত বড় দুর্নীতি করলেন, লক্ষ কোটি টাকার বেশি দুর্নীতি, ভারতবর্ষের দুর্নীতির ইতিহাসের সবচেয়ে বড় টাকার অঙ্কে যদি হিসাব করা যায় সেটা হচ্ছে রেশন ম্যাপ কেলেঙ্কারি। একটা পয়েন্ট থেকে 20,000 কোটি টাকা ফরেক্স কোম্পানি দিয়ে বিদেশে চলে গেছে। ওনার মুখ বাজি ধরে জানতেন না, ক্যাবিনেট জানতো না? ওনার মুখ বাজি ধরে কি ভোট আসবে? উনি নিজের মুখ বাজি ধরে যেভাবে ভোট চাইছেন যে আমার মুখ দেখে ভোট দিন, প্রার্থী আমি। দেখুন বারবার কি বলবো বলুন তো, মেয়েরা একবার বাজবে গলায়। একটা কথা, বাংলার মানুষ 3বার গেছে, 3বার মাথায় বেল পড়েছে, তারপরেই প্রচণ্ড গরমে আবার 4বারের জন্য খেলবে। মানুষ এবার বিশ্রাম দেবে। ফিরহাদ হাকিম বাবুঘাট সাজিয়ে গুছিয়ে রেখেছেন, একদম সুন্দর করে রেখেছেন, গঙ্গা আরতি করতে বলে, ওইখানেই তৃণমূলের আরতি হবে। লাস্ট কোশ্চেন, সন্দেশখালীর পর জেলিয়াখালী, যেখানে মহিলারা অভিযোগ করছেন শিবু হাজরার দল তাদের তুলে নিয়ে যেত, গীতায় হাত রেখে
মানে তাদের তো নির্যাতন করাই হতো, এবার গীতায় হাত রেখে শপথ করানো হতো যে তৃণমূলকেই ভোট দিতে হবে। দেখুন, আপনারা এখনো পর্যন্ত ফোকাসে শুধুমাত্র সন্দেশখালী জেলিয়াখালী রেখেছেন। ওখানে একটা অনেকগুলো দ্বীপের সমষ্টি, 16টা অঞ্চল আছে সন্দেশখালী বিধানসভা। 2টো অঞ্চল মিডিয়া আলোচিত হয়েছে, 2টো কি 3টে অঞ্চল। যেমন আপনারা বেড়মজুরের কথা বলছেন, সন্দেশখালীর কথা বলেছেন, আপনারা এখন যেটা জেলিয়াখালীর কথা বলছেন, এর বাইরেও পোড়াকাটি আছে, এর বাইরে খুলনা আছে, এর বাইরে দুর্গা মণ্ডপ আছে, এরকম অনেক জায়গা আছে। আর এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শাহজাহান শিবুয়াজিরা কী করেছে, তারা তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি, তাদের যে এজেন্ডা, সেটা অত্যন্ত সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, নিষ্ঠা নিয়ে সেটাই বাস্তবায়িত করেছে। ফলে এরকম অভিযোগ উঠে আসবে, যত দিন যাবে তত দেখবেন শুধু জলের ওপারে আটকে নেই, এই অভিযোগ বহু জায়গায় আছে। যেখানে আগারহাটি গ্রাম, মানে যেখানটা গ্রাম পঞ্চায়েতটা রাজবাড়ি এলাকা, মানে আপনার শেখ শাহজাহানের বাড়ি যেখানে, সেখানের অভিযোগ আরও রোমহর্ষক। যদি সেদিন ইডি বাড়িতে ঢুকতে পারতো, সেদিন কি পেত, বাড়ির দরজাটার ভেতরে যদি পৌঁছতো, তাহলে আর পরের দিন এই সরকারটা থাকতো। যেটা বোঝার, আমি যা বলতে চাইছি, যারা বোঝার ওই অঞ্চলের মানুষ এবং তৃণমূল বোঝে। তবে ভবিষ্যতে এমন অনেক ইনফরমেশন আপনাদের জন্য অপেক্ষা করছে বহু জায়গায়, সেটা দেখবেন, যেটা অনেক শাহজাহানকে ছাপিয়ে যাবে। কারণ সম্পূর্ণভাবে এটা নিয়ন্ত্রণহীন দল ক্ষমতায় এসে গেছে। এটাকে রাজনৈতিক দল বলা যায় কিনা, এটা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা গবেষণা করবেন কয়েক বছরের মধ্যে।